হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত 6 থেকে 7 মাস তোমরা প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলে, কারণ এসএলএসটি এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশান নিয়েছো। প্রত্যেকেই অন্তত হার্ড অ্যান্ড সোল তোমরা চেষ্টা করেছো, তোমাদের যতটুকু সামর্থ্য আছে তোমরা চেষ্টা করেছো এই এসএলএসটি এক্সামিনেশান ক্র্যাক করার জন্য। জি লেভেলে ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে গেছে, কয়েকদিন পরেই হয়তো কাউন্সেলিং শুরু হবে এবং 9-10 লেভেলে এখনও ইন্টারভিউ বাকি আছে। তো যারা যারা 9-10 লেভেলে তোমরা রিটেন এক্সামিনেশান ক্র্যাক করেছো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ, ডেমো ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ। কিন্তু আমরা টিচাররা প্রধানত তাদের কথাই বলি যে সমস্ত স্টুডেন্টসরা সফল হয়েছে। কিন্তু দেখো, এমন অনেক তোমরা ক্যান্ডিডেট আছো যারা প্রচুর পরিশ্রম করেছো, হয়তো কোনো কারণবশত বা পরীক্ষার ওই দিন স্পেসিফিক ওই দিন কোনো কারণের জন্য তোমাদের পরীক্ষা ভালো হয়নি, বা পরীক্ষার দিন তোমাদের নার্ভ ঠিকঠাক কাজ করছিল না, বা সেই জন্যও তোমাদের পরীক্ষা ভালো হয়নি, বা কারোর ক্ষেত্রে হয়তো শরীর খারাপ ছিল। এরকম বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে। যখন ওয়ান ডে একটা এক্সামিনেশান হয় তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের কন্ডিশনের উপর প্রধানত নির্ভর করে যে কারা সেই এক্সামিনেশান ক্র্যাক করবে, কারা করবে না। আমি যেটা বলতে চাইছি যে এমন তোমরা অনেক ক্যান্ডিডেট আছো যারা পড়াশোনা করেছো কিন্তু তবুও যারা ক্র্যাক করতে পারেনি, তারা প্রচণ্ড নিরাশার মধ্যে আছো, তোমরা ভাবছো যে তোমরা কী করবে, এবং তাদের জন্যই প্রধানত আজকে আমার এই ভিডিও। দেখো, তোমাদেরকে বলি, আমি প্রথম থেকেই কিন্তু সবসময় আমি বলে এসেছি যে কোনো পড়া কখনো বিফলে যায় না, এবং পড়াশোনা কোনো না কোনো জায়গাতে কাজে লেগে যায়। তোমরা যারা এসএলএসটি এক্সামিনেশানে ক্র্যাক করতে পারোনি, তোমরা হয়তো তোমরা টিউশন করতে পারো, বা তোমরা নন গভর্নমেন্ট কোনো স্কুলে তোমরা চাকরি করতে পারো। তো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, তুমি যে নলেজ নিয়েছো তো সেই সমস্ত নলেজগুলোকে যে কোনোভাবে হোক অ্যাপ্লাই করো। অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারোনি তো কী হয়েছে, তোমাদের সামনে নিশ্চয়ই কোনো না কোনো একটা সুযোগ আসবে। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসতে বাধ্য। তো যাই হোক, এক্ষেত্রে আজকে আমি আলোচনা করব তোমরা যারা পড়াশোনা করেছো এসএলএসটি এক্সামিনেশনের জন্য, যেটা আমি বলছিলাম যে পড়াশোনা কোনো না কোনো একটা জায়গাতে কাজে লেগে যায়, তাহলে কোন কোন জায়গাতে তোমাদের এই পড়াশোনা কাজে লাগবে, তো আজকে আমি সেটাই আলোচনা করব। যারা এসএলএসটি এক্সামিনেশন ক্র্যাক করতে পারোনি তোমরা হতাশ হয়ে না, আমি কিছু অপশানের কথা বলবো, এগুলো তোমরা চয়েস করতে পারো। অর্থাৎ এই সমস্ত এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। এক্ষেত্রে দেখছো কেরিয়ার হরাইজন্স ইন জুলজি, যদি আমি জুলজির কথা শুধুমাত্র এখানে মেনশন করেছি, কিন্তু এক্ষেত্রে বোটানি বা ফিজিওলজি স্টুডেন্টসরাও কিন্তু এই সমস্ত এক্সামিনেশান দিতে পারবে। আমি যে এক্সামিনেশানগুলোর কথা বলছি, এ কম্প্রিহেন্সিভ রোড ম্যাপ ফর স্টেট অ্যান্ড ন্যাশনাল অপরচুনিটিস, যে এক্সামিনেশানের কথা বলছি সেগুলো স্টেট লেভেলের যেমন এক্সামিনেশান, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল লেভেলের এক্সামিনেশান, ঠিক আছে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত এক্সামিনেশান, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হোল ইন্ডিয়াতে এই এক্সামিনেশান হয়, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলের এক্সামিনেশান। এক্ষেত্রে যে এক্সামিনেশানগুলোর কথা বলছি, তো সেগুলো হচ্ছে কোন ধরনের এক্সামিনেশান। এক নাম্বার হচ্ছে টিচিং। তো টিচিংয়ের কথা তো আমি বললাম, যেমন টিচিং কোন এসএসসিতে একটা পরীক্ষা, তো যে পরীক্ষার মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারো। এছাড়া রিসার্চ ফিল্ড আছে, অর্থাৎ তোমরা যারা বিএসসি এবং এমএসসি তোমরা যারা পড়াশোনা করেছো বায়োলজিতে বা জুলজি, ফিজিওলজি, বোটানি বা অন্যান্য কোনো সাবজেক্টে, তোমরা রিসার্চ ফিল্ডে আসতে পারো, অথবা অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ডে তোমরা আসতে পারো, ঠিক আছে। এবং ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের ফিল্ডে তোমরা আসতে পারো। তাহলে কোন কোন এক্সামিনেশনের মধ্য দিয়ে এই সমস্ত ফিল্ডে তোমরা যাবে, তো আজকে সেটাই আলোচনা করব। দেখো, প্রথমেই এক্ষেত্রে বলি যে হায়ার এডুকেশন অ্যান্ড দ্য অ্যাকাডেমিক এলিজিবিলিটি, ঠিক আছে। অর্থাৎ হায়ার এডুকেশনাল সিস্টেম মানে পাথওয়েজ অফ প্রফেশনালস অ্যান্ড দ্য হাই লেভেল রিসার্চ। আমি একদম হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে যাব, তো প্রথমেই যেখানে আসবো তো সেটা হচ্ছে হায়ার এডুকেশনাল সিস্টেম। দেখো, ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশান, তোমরা প্রত্যেকেই এই ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশানের কথা জানো, যে স্টেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার মানে আমাদের স্টেটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রধানত হতে পারবে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট দিলে, মানে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশান যেটাকে বলা হয়। তো এক্ষেত্রে দ্য গেটওয়ে ফর দ্য জুলজি পোস্ট গ্র্যাজুয়েট টু বিকাম, দেখো যারা জুলজিতে প্রধানত পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা হয়েছো তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, ঠিক আছে, ইন এ স্টেট এইডেড ইউনিভার্সিটি অ্যান্ড দ্য কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। তার মানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে তোমরা প্রফেসর হতে পারবে যদি ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশান ক্র্যাক করতে পারো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি।
দেখো মাস্টার্স ইন জুলজি, জুলজিতে তুমি মাস্টার ডিগ্রি হতে হবে, জুলজি হতে পারে, বোটানি হতে পারে, ফিজিওলজি হতে পারে, উইথ 55% মার্কস, ঠিক আছে। মানে মাস্টার ডিগ্রি হতে পারে জুলজি, ফিজিওলজি অথবা বোটানিতে 55% মার্কস নিয়ে, 50% ফর এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 50%। এক্সাম প্যাটার্ন তাহলে কেমন হয় দেখো, জেনারেলি এক্সাম প্যাটার্ন হয় দুটো পেপারে প্রধানত এক্সাম হয়, একটা টিচিং অ্যাপটিটিউড এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট নলেজ, ঠিক আছে। টিচিং অ্যাপটিটিউড এবং সাবজেক্ট নলেজ প্রধানত এক্সামিনেশন হয়, এবার বিভিন্ন সময় এগুলো কিন্তু চেঞ্জ হয়। এর সঙ্গে সঙ্গে স্কোপ দেখো যে পার্মানেন্ট পজিশন ইন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল সার্ভিস। আমি এক্ষেত্রে যেটা আলোচনা করবো একদম হাই লেভেল থেকে লোয়ার লেভেলে, মানে এসএসসি ছাড়াও তোমরা আর কোন কোন এক্সামিনেশানে তোমরা বুঝতে পারবে। এতদিন তোমরা যে পড়াশোনা করেছো তোমাদের মনে হচ্ছে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, যারা এসএসসি এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি তাদের মনে হচ্ছে যে এরপর কী হবে, এরপর কী হবে। তো আমি তোমাদেরকে বলবো আশাহত হইও না, তোমার পড়া কোনো না কোনো জায়গাতে কাজে লাগবে। তাহলে এক্ষেত্রে সেট এক্সামিনেশানে তোমরা বসতে পারো, ঠিক আছে। এরপরে তো সেটের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদেরকে বললাম। এরপরে দেখো সিএসআইআর নেট, তোমরা সিএসআইআর নেট দিতে পারবে। তো সিএসআইআর নেট মানে সেন্ট্রাল এক্সামিনেশান, প্রত্যেকেই জানা, আমার আর নতুন করে কিছু বলার নেই। তো সিএসআইআর নেট এক্সামিনেশান দিয়ে তোমরা আইদার তোমরা রিসার্চ করতে পারো, অর্থাৎ জিআরএফ পেতে পারো, অথবা লেকচারশিপ হতে পারে। তো জিআরএফের যে স্টাইপেন্ড কত দেওয়া হয় এখন, অ্যাপ্রক্সিমেটলি 37,000 টাকা প্রধানত স্টাইপেন্ড দেওয়া হয়, প্লাস হাউস রেন্ট অ্যালোয়েন্সেস পার মান্থ, এবং কেরিয়ার কি এন্ট্রি ইন্টু দ্য পিএইচডি প্রোগ্রাম। তো তোমরা পিএইচডি করতে পারো অ্যাট আইআইটিস, আইআইএসইআরস এবং তার সঙ্গে সঙ্গে সিএসআইআর ল্যাব। এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যারা ফ্রেশার্স আছো, একদম ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট আছো, যারা এসএসসি এক্সামিনেশন ক্র্যাক করতে পারেনি, তোমরা এটা কিন্তু সিএসআইআর নেট তোমরা চয়েস করতে পারো। এবং জুলজি কভার্স এ সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য লাইফ সায়েন্স সিলেবাস। তো এক্ষেত্রে যে সিলেবাস যেটা আছে সেটা কিন্তু লাইফ সায়েন্সের সিলেবাস। এক্ষেত্রে বায়োলজির 3টে স্ট্রিম থেকেই প্রশ্ন করা হয়, জুলজি, ফিজিওলজি, বোটানি, মানে সব কিছু থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স করা হয়, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ইকোলজি, বায়োটেকনোলজি। এছাড়া এই বছরের সিলেবাসে আরও 2-3টে নতুন জিনিস এক্ষেত্রে অ্যাড করা হয়েছে সিএসআইআর নেটের সিলেবাসে। তাহলে যারা একদম ফ্রেশার্স আছো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই সিএসআইআর নেট এক্সামিনেশানে বসতে পারো, ঠিক আছে। এরপর দেখো স্টেট লেভেল স্কুল টিচিং অ্যাসিস্ট্যান্ট টিচার রোলস ইন WBSSC, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন দিতে পারবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল এসএসসি, মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি টিচার 11-12 লেভেলের টিচার হওয়ার জন্য যে পরীক্ষা প্রধানত হলো এই বছর, তো সেই 11-12 লেভেলের যেটা প্রচণ্ড এক্সপেক্টেড যে এক্সামিনেশান, তো 11-12 লেভেলের এক্সামিনেশান ক্র্যাক করার জন্য রিক্রুটমেন্ট ফর দ্য স্টেট স্কুল, মানে আমাদের স্টেটে যে সমস্ত স্কুলগুলো আছে ওয়েস্ট বেঙ্গল স্কুলে, তো পার্মানেন্ট ফ্যাকাল্টি পজিশনস ইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট এইডেড স্কুল, অর্থাৎ এই এসএসসি এক্সামিনেশান দিলে তোমরা গভর্নমেন্ট এইডেড স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারবে। তো এক্ষেত্রে প্রধানত পিজি লেভেলের যে এলিজেবল ক্রাইটেরিয়া, 9-10 লেভেল, 9-10 লেভেলকে বলা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে বিএসসি অনার্স থাকতে হবে বায়োলজির, মানে জুলজি, ফিজিওলজি, বোটানিতে এবং তার সঙ্গে সঙ্গে বিএড। আর 11-12 লেভেলে প্রধানত এমএসসি ইন জুলজি প্লাস বিএড, ঠিক আছে। এবং স্যালারি অ্যাজ পার রোপা, ঠিক আছে, রোপা অনুযায়ী প্রধানত স্যালারি দেওয়া হয়। যে এক্সামিনেশান হলো এই সম্পর্কে তোমরা তো প্রত্যেকেই জানো, আর ডিটেলসে বলছে না। এরপরে দেখো মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশান। তো মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশানে কিন্তু এবারে অনেকেই জয়েন করে গেছে মাদ্রাসা সার্ভিস প্রধানত এক্সামিনেশান দিয়ে। তো এই মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা জয়েন করেছে, আমার কাছে পড়াশোনা করেছে, এসএসসির জন্য তারা পড়াশোনা করছিল, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তারা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশানে তারা জয়েন করেছে। একটু দেখে নাও মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশান বা WB মাদ্রাসা সার্ভিস কমিশন। রিক্রুটমেন্ট ফর দ্য মাদ্রাসা ফলোজ এ সিমিলার প্যাটার্ন অফ এসএসসি, মানে স্কুল সার্ভিস কমিশনে যে প্যাটার্ন ফলো করা হয় এখানেও সেরকম প্যাটার্ন ফলো করা হয়। তো টিচার যেভাবে রিক্রুট করা হয় দেখো, ক্যাটাগরি সেকেন্ডারি লেভেল মানে 9-10 লেভেলের টিচারকে রিক্রুট করা হয়। অ্যাসিস্ট্যান্ট টিচার লাইফ সায়েন্স হতে পারে, যেমন বিএসসি জুলজি প্লাস বিএড থাকতে হবে, ঠিক আছে, বা বিএসসি বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে পড়াশোনা করলেই হবে। এটা 9-10 লেভেলের টিচার। হায়ার সেকেন্ডারি লেভেলের টিচার 11-12 লেভেলের টিচার হওয়ার জন্য তো এক্ষেত্রে কিন্তু পিজি প্রধানত থাকতে হবে, মানে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। প্লাস আরও রুলস আছে, তো সেই রুলসগুলো আর ডিটেলসে বলছি না, আমি জাস্ট এক্ষেত্রে ওভারভিউ দিচ্ছি। এবং এমএসসি জুলজি বিএড থাকতে হবে। সিলেকশান কি প্রিলিমিনারি, মানে টেট এক্সামিনেশান এবং তার সঙ্গে সঙ্গে মেন এক্সামিনেশান দিতে হবে। এটা হচ্ছে নর্মাল রুল এবং এই রুলগুলো চেঞ্জ হয়। তাহলে দেখো স্টেট লেভেলে
অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য তোমরা এসএসসি দিতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশান দিতে পারছো। এরপর দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কুল মানে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় এটার ওপর ফোকাস করো, কারণ তোমরা যারা এসএসসি এক্সামিনেশান ক্র্যাক করতে পারোনি তারা ভাবছো যে এবার কী করবে। তাহলে যে কেভিএস এবং যে নবোদয় বিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হয় তো অনেকেই তোমরা এক্ষেত্রে পরিচিত নাও, তো সেই পরীক্ষাগুলোও তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, তো এই জায়গাতে চলে আসি, তাহলে এক্ষেত্রে রুলসগুলো একটু দেখে নাও। তো কীরকম টাইপের রুলস এক্ষেত্রে ফলো করা হয়, যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়। ঠিক আছে, কেভিএস বা কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার হওয়ার জন্য কি করা হয় দেখো, কেভিএসে প্রধানত পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের রিক্রুটমেন্ট করা হয়। পোস্ট গ্র্যাজুয়েট টিচার মানে 11-12 লেভেলের টিচার, আর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার মানে কি 9-10 লেভেলের টিচার। KVS offers high pay scale and central benefits for the biology teachers। তার মানে কেভিএসের মধ্য দিয়ে তোমরা যদি টিচার হও তাহলে এক্ষেত্রে কিন্তু স্কেল কিন্তু আমরা যে নর্মাল এসএসসি দিয়ে আমরা যে বেতন পাই, স্যালারি পাই, তার থেকে কিন্তু অনেক বেশি, এবং এক্ষেত্রে সেন্ট্রালের বেতন তোমরা পাবে। ঠিক আছে, এরপরে দেখো পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োলজি রিক্রুটমেন্ট করা হয়। এক্ষেত্রে এমএসসি জুলজি অথবা বোটানি মানে তোমাকে জুলজি অথবা বোটানিতে এমএসসি থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে। আর টিজিটি টিচার মানে কি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, বিএসসি উইথ বোটানি জুলজি অ্যান্ড দ্য কেমিস্ট্রি প্লাস বিএড। ঠিক আছে, টিজিটি সায়েন্সের জন্য বিএসসি উইথ বোটানি জুলজি অ্যান্ড কেমিস্ট্রি প্লাস বিএড, এবং এসেন্সিয়াল কি সেন্ট্রাল টেট পাস করতে হবে পেপার 2 ফর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। তো এরকম রুলস আছে। আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি যে এসএসসির মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হওয়া ছাড়াও আরও কিন্তু তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে রিক্রুটেড হতে পারবে। এই যে তোমরা সাবজেক্ট পড়াশোনা করেছো, তোমরা ভাবছো যে এরপরে কি করবে, সুতরাং এই বিষয়গুলো একটুখানি তোমরা দেখে রাখো, তাহলে তোমাদের যে ফ্রাস্ট্রেশন আছে সেই ফ্রাস্ট্রেশনটা অনেকটা কেটে যাবে। ঠিক আছে, কারণ আমরা প্রধানত টিচাররা সফল স্টুডেন্টসদের নিয়েই আমরা আলোচনা করি, কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের কথা আমাদের আর মনে থাকে না। টিচার হতে গেলে অবশ্যই সেন্ট্রাল টেট পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখন যেটা বলা হচ্ছে যে টিচারদের অবশ্যই টেট এক্সামিনেশান পাস করতে হবে, এবং টেট এক্সামিনেশান কিন্তু সেন্ট্রাল টেটও কিন্তু এক্ষেত্রে বৈধ। মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন টেট হয় তার সঙ্গে সঙ্গে 2011 সালে যেমন টেট এক্সামিনেশান হয়েছিল, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু সেন্ট্রাল টেটও কিন্তু এক্ষেত্রে মান্যতা পাবে। তুমি যদি সেন্ট্রাল টেট যদি পাস করে থাকো সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যালিড হবে। তার মানে সেন্ট্রাল টেট আমাদের টোটাল ভারতবর্ষেই কিন্তু অ্যাপ্লিকেবল। তো পেপার 2তে যে এলিজিবিলিটি থাকবে দেখো, ক্রুশিয়াল ফর জুলজি গ্র্যাজুয়েটস এইমিং ফর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত টিচার হতে গেলে এক্ষেত্রে পেপার 2 তোমাকে কিন্তু পাস করতে হবে। সিটেটের পজিশান হচ্ছে কেভিএস এবং নবোদয় যে সমস্ত বিদ্যালয় আছে এবং সেন্ট্রাল স্কুলে তোমরা জয়েন করতে পারবে। তো সেন্ট্রাল টেটের যে সার্টিফিকেট যেটা বলছিলাম, এর কিন্তু লাইফ টাইম সার্টিফিকেট ভ্যালিডিটি ফর টিচিং রোলস, অর্থাৎ টিচার হওয়ার জন্য এখন কিন্তু টেট এক্সামিনেশান পাস করা বাধ্যতামূলক বলা হচ্ছে। তাহলে এই সেন্ট্রাল টেট পাস করলে তোমার কিন্তু লাইফ টাইম সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে এবং ফোকাসেস অন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য সায়েন্স পেডাগজি। ঠিক আছে, তো টেটে পাস করা মানে তোমার এটা দেখা হবে যে তোমার নলেজ আছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ওপরে। ওয়েটেজ কী দেওয়া হয় দেখো, ম্যান্ডেটরি ফর রেগুলার অ্যান্ড দ্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ইন মোস্ট সিবিএসসি অ্যাফিলিয়েটেড প্রাইভেট স্কুল। তো অনেকে তোমরা ভাবছো যে তোমরা প্রাইভেট স্কুলে তোমরা জয়েন করবে, তাহলে সেখানে নিশ্চয়ই ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউতে তুমি যদি দেখাতে পারো যে তুমি সেন্ট্রাল টেট কোয়ালিফাইড, তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু অনেকটাই সুবিধা পাবে। তো সিবিএসসি অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রাইভেট স্কুল আছে তো সেখানে কিন্তু এই সেন্ট্রাল টেটের সার্টিফিকেট অনেকটা ওয়েটেজ পায়, রাইট? আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে নবোদয় এবং আর্মি পাবলিক স্কুল, এরকম আরও কিছু এক্সামিনেশান আছে, তোমরা টিচার হতে পারবে নবোদয় এবং আর্মি পাবলিক স্কুলে। তো নবোদয় বিদ্যালয় সমিতি দেখো, এনভিএস মানে কি নবোদয় বিদ্যালয় সমিতি, এক্ষেত্রে রেসিডেন্সিয়াল স্কুল ফোকাসিং অন রুরাল ট্যালেন্ট, মানে যে যারা প্রধানত খুব গ্রাম্য পরিবেশে যে সমস্ত স্টুডেন্টরা থাকে তো তারা যাতে সঠিকভাবে পড়াশোনা করতে পারে, তো তার জন্য এনভিএসে টিচার রিক্রুট করা হয় নবোদয় বিদ্যালয় সমিতি, এবং সিলেকশন ভায়া দ্য সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ। তাহলে এই এক্সামিনেশানটাও একটু ফোকাস করবে, মানে কখন প্রধানত এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেটা একটু ফোকাস করবে এনভিএস। এবং AWES মানে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ড CSB এক্সামিনেশান ফর পিজিটি অ্যান্ড দ্য টিজিটি বায়োলজি ইন আর্মি পাবলিক স্কুল অ্যাক্রস ইন্ডিয়া। তো আর্মি ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটি
এক্ষেত্রে কী করছে, এক্ষেত্রে মানে কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ড এক্সাম ফর পিজিটি অ্যান্ড দ্য টিজিটি আর্মি পাবলিক স্কুলে প্রধানত টিচার হওয়ার জন্য এই এক্সামিনেশান তোমরা দিতে পারবে। এবং এক্ষেত্রে বেনিফিট কী হবে, স্যালারি ইনক্লুডস দ্য ডিএ, স্যালারিতে ডিএ থাকবে, হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস থাকবে অ্যাজ পার 7 CPC মানে সেন্ট্রাল পে কমিশন। তো সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এরা কিন্তু বেতন পাবে। তো এই যে দুটো পরীক্ষার কথা বললাম, NVS এবং তার সঙ্গে সঙ্গে AWES, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? আচ্ছা, এবার চলে এসো এরপরে সাব ইন্সপেক্টর অফ স্কুল, প্রচুর ইম্পর্ট্যান্ট। তো সাব ইন্সপেক্টর অফ স্কুল, তো সাব ইন্সপেক্টর অফ স্কুল বা এসআইতে প্রধানত এসআইদের কাজটা জেনারেলি কি, দেখো একটা স্কুলকে জেনারেলি কন্ট্রোল করে কিন্তু হেডমাস্টার, কিন্তু সেই হেডমাস্টার যার আন্ডারে কাজ করেন তো তিনি হলেন এসআই। এসআই যেমন তার সার্কেলে বিভিন্ন হাই স্কুলগুলোকে যেমন কন্ট্রোল করেন, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি স্কুলে এমনকি ছোটো ছোটো যে সমস্ত নন গভর্নমেন্ট স্কুলগুলো আছে তো সেই সবগুলোকে তিনি কন্ট্রোল করেন। তো এসআইদের দায়িত্ব কিন্তু অনেকটাই। তো সাব ইন্সপেক্টর অফ দ্য স্কুল, তো এসআই এক্সামিনেশনের কী রুলস আছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, এর পরের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করব। তো এসআই অফ স্কুল দেখো এক্ষেত্রে গ্রেড পে অনেকটাই কিন্তু গ্রেড পে, তো 4700 টাকা প্রধানত গ্রেড পে, এবং সেকেন্ড ক্লাস অনার্স অথবা মাস্টার ডিগ্রি এক্ষেত্রে থাকলেই কিন্তু হবে। মানে তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে না, সেকেন্ড ক্লাস অনার্স এবং মাস্টার ডিগ্রি তোমার থাকলেই কিন্তু তুমি এসআই হতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিং এডুকেশনাল পলিসি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট, ঠিক আছে? তার মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্টের প্রধানত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে তিনি থাকবেন। রিকোয়ার্স এ ডিগ্রি ইন টিচিং অ্যান্ড এডুকেশান, মানে এক্ষেত্রে বিএড থাকতে হবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইন জুলজি, জুলজি ছাড়া অন্যান্য সাবজেক্ট তোমার থাকলেও হবে। এক্ষেত্রে যেহেতু আমি বায়োলজিক্যাল সায়েন্সের কথা বলছি তো তার কথা সেই জন্য জুলজি লেখা আছে। তাহলে এসআই অফ স্কুল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এক্সামিনেশান বা তোমার চয়েস হতে পারে, স্কুল এসআই। এরপরে দেখো, এরপরে আরও কিছু অংশ আমরা দেখে নেব। এক্ষেত্রে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ZSI, তো এই জায়গাতেও তোমরা কিন্তু জয়েন করতে পারো, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রধানত কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, দেখো এক্ষেত্রে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক বিভিন্ন পোস্টে প্রধানত এক্ষেত্রে রিক্রুট করা হয়। ZSI বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে, কলকাতায়, ইজ দ্য প্রিমিয়ার ট্যাক্সোনমিক রিসার্চ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, ঠিক আছে? এবং এক্ষেত্রে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রধানত কেমন পোস্টে নিয়োগ করা হয়, প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিয়োগ করা হতে পারে, যেমন MSc ইন জুলজি বা MSc থাকতে হবে, যেমন এক্ষেত্রে 35,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাউন্সেস দেওয়া হয়। সিনিয়র অ্যাসোসিয়েট এক্ষেত্রে নিয়োগ করা হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, তো PhD থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং 57,000 টাকা বেতন এবং তার সঙ্গে সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্সেস দেওয়া হয়। সায়েন্টিস্ট বি মানে ডাইরেক্ট UPSC আর ZSI রিক্রুটমেন্ট। তাহলে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও কিন্তু একটা খুব ভালো চয়েস হতে পারে তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করছো, ঠিক আছে? অনেক কিছু এক্সামিনেশান আছে, শুধুমাত্র SSCর উপর বেস করে থাকলে হবে না, বিভিন্ন বিষয় বিভিন্ন এক্সামিনেশান হয়, বিভিন্ন প্রধানত এক্সামিনেশান হয়, জাস্ট একটু তোমাকে খবর রাখতে হবে, ঠিক আছে? এবং খবর পেলেই কিন্তু কোনো না কোনো এক্সামিনেশান তুমি ক্র্যাক করতে পারবে। প্রচুর স্টুডেন্ট আছে যারা অন্যান্য ফিল্ডে যারা আসছে আর কি, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফ্রেশার্স আছো তো তারা কিন্তু এই সমস্ত এক্সামিনেশানগুলোর জন্য প্রিপারেশান নিতে পারো। আশা করি এরপরে কাজের জগৎ অনেকটা খুলে যাবে, যদিও আমরা খুব ফ্রাস্ট্রেটেড, প্রধানত যারা পড়াশোনা করেছে আমরা খুব ফ্রাস্ট্রেটেড, কারণ আমাদের সামনে সুযোগ খুব কম আসছে। আগে যেমন প্রচুর পরীক্ষা হতো, প্লাস রিক্রুটমেন্টের গভর্নমেন্ট সেক্টরে রিক্রুটমেন্টের অনেক সুযোগ সুবিধা থাকতো, কিন্তু এখন সেটা থাকছে না, তো সেই জন্য ফ্রাস্ট্রেটেড। কিন্তু তবুও আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা পড়াশোনা করেছো তো তোমরা তো আর অন্য কোনো কাজ করতে পারবে না, তো সেই হিসাবে এই সমস্ত এক্সামিনেশানগুলোর প্রতি একটু ফোকাস রাখো। এরপর দেখো WBCS এবং WBSFS, ঠিক আছে, মানে ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান। তো এক্ষেত্রে WBCS সম্পর্কে আমি আলোচনা করব। তো WBCS এর সিলেবাস কি, কত পরীক্ষা হয়, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D ইত্যাদি সিলেবাস নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব এবারে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান প্রধানত কেরিয়ার অ্যাজ দ্য ফরেস্ট রেঞ্জার্স অর দ্য অফিসার্স রিকোয়ার দ্য জুলজি অ্যাজ এ কোর গ্র্যাজুয়েশন সাবজেক্ট, ঠিক আছে? এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফরেস্ট সার্ভিস এক্সামিনেশানের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও তোমার ভালো হতে হবে। 25 কিলোমিটার ওয়াকিং টেস্ট দিতে হয় মেলদের
মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার ইন 4 আওয়ার্স। 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার তোমাকে দৌড়তে হবে, মানে হাঁটতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে প্রধানত 16 কিলোমিটার জেনারেলি তাদেরকে হাঁটতে হবে, কারণ যেহেতু এটা ফিল্ড ওয়ার্ক, প্রচুর হাঁটাহাঁটি করতে হবে, তো সেই কারণের জন্য এইরকম ফিজিক্যাল স্ট্রেংথ তোমার মধ্যে থাকতে হবে। এসএসসি এসএলএসটি এক্সামিনেশান তোমরা যারা ক্র্যাক করতে পারোনি, তোমরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, বিশেষত ফ্রেশার্সদের কথা আমি বলছি। তো তাদের ক্ষেত্রে কিন্তু এখনও সুযোগ আছে, অনেক সুযোগ আছে। তো তারা যদি ভাবে যে এখানেই কেরিয়ার শেষ হয়ে গেল, না, একটা পরীক্ষার মধ্য দিয়ে প্রধানত কেরিয়ার শেষ হয় না। তোমাদের সামনে অনেক সুযোগ আছে, যেরকমভাবে আমি ক্যাটাগরি ওয়াইজ যেমন আমি আলোচনা করলাম, তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে বিএসসি অথবা এমএসসি করেছো, যেমন প্রথমে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশনের কথা বললাম, তোমরা দিতে পারো, সিএসআই আর নেট দিতে পারো জিআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে স্কুলে বিভিন্ন রকমের টিচার হওয়ার জন্য বিভিন্ন রকমের পোস্ট আছে। এসএসসি যেমন আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, তার সঙ্গে সঙ্গে কেভিএস আছে, এনভিএস আছে, প্লাস আরবি স্কুল আছে, এরকম ডিফারেন্ট টাইপের স্কুল আছে। তোমরা শুধু একটুখানি গুগলে তোমরা একটু সার্চ করবে, ঠিক আছে? আমি যে টার্ম যেগুলো বললাম, যে এক্সামিনেশানগুলো একটা খাতাতে লিখে নেবে এবং লিখে নিয়ে গুগলে সার্চ করবে যে কবে কবে নোটিফিকেশান আসতে পারে, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এই এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নিতে পারো। এর সাথে সাথে স্কুলের ওপরে আছে এসআই, তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএসের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে ফরেস্ট সার্ভিস এক্সামিনেশানের কথা বললাম। এছাড়া গ্র্যাজুয়েশন লেভেলে আরও বিভিন্ন রকমের এক্সামিনেশান দেওয়া যায়। তো সেই সমস্ত এক্সামিনেশানগুলোতে ফোকাস করো, তোমরা একটু বসে চিন্তা করো যে তোমরা কী করবে, একটু ভবিষ্যতের রোড ম্যাপ তৈরি করে নাও। এবং আবার বলি, যারা এসএসসি এক্সামিনেশানে ক্র্যাক করতে পারেনি, তোমরা হতাশ হয়ে না। এবং একটা বিষয় মনে রাখবে যে যখন খারাপ সময় যায়, কখনোই একটা মানুষের জীবনে সময় খারাপ চলতে পারে না, সব সময় ভালো সময় আসতে বাধ্য। তো আমি তোমাদেরকে বলবো যে স্বপ্ন দেখো, নিশ্চয়ই তোমার জীবনে অবশ্যই ভালো সময় আসবে। আজকে তাহলে এই পর্যন্তই। এর সাথে সাথে তোমাদেরকে বলি, বায়োনি নির্মল চ্যানেল এবার নতুনভাবে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। দেখো, আমি প্রধানত এটাই টার্গেট রাখি যে আমি যা জানি, আমি যতটুকু জানি, তো ততটুকু যেন থেকে যায়, মানে আমার মৃত্যুর পরেও সেটা যেন শেষ না হয়ে যায়। এটাই কিন্তু আমার জীবনের টার্গেট, মানে আমার এটাই প্রধানত, এই কারণের জন্যই আমি আলোচনা করি। একজন টিচার প্রধানত কী হন, যে টিচার যখন রিটায়ার হয়ে যান, জেনারেল আমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা যখন রিটায়ারমেন্টের পর আমাদের আর কিছু করার থাকে না। কিন্তু ঘটনা হচ্ছে, আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করি যে আমি যেটা জানি যেন আমার মৃত্যুর পরে সেটা যেন কখনো শেষ না হয়ে যায়, এবং আমি এই লক্ষ্য নিয়েই কাজ করি, আমি এই ভালোবাসা নিয়েই কাজ করি। বায়োলজিক্যাল সায়েন্সকে আমি ভালোবেসেছি, এবং সেই জন্য বায়োলজির থেকে আমি অনেক কিছু পেয়েছি, এবং যা পেয়েছি আমার আর অন্য কোনো কিছু আমার পাওয়ার নেই। বায়োলজি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি ছোটোবেলায় শুধু একটাই কথা আমি জানতাম, যে কাউকে যদি আমি ভালোবাসি তাহলে সে নিশ্চয়ই ভালোবাসা রিটার্ন দেবে। তোমাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, তোমরা আমাকে সেই রিটার্ন দিয়েছো। এর সাথে সাথে তোমরা বায়োলজিক্যাল সায়েন্সকে ভালোবেসেছো, তোমরা প্রচুর পড়াশোনা করেছো। তো রেগে যেও না এই সাবজেক্টের প্রতি, তোমাদের সামনে সুযোগ আছে। তো এটাকে ভালো করে পড়াশোনা করে, এতদিন ধরে যে পড়াশোনা করেছো, তো কখনোই ভাববে না যে এই পড়াটা বিফলে যাবে। এই সমস্ত এক্সামিনেশানগুলো একটু দেখো, সময় সময় মতো এগুলোর ওপর ফোকাস করো। এই সমস্ত এক্সামিনেশানগুলো নিয়েও তোমার একটু প্রিপারেশান নাও, তাহলে দেখবে যে এতটার হতাশ লাগছে না। একটু মানুষ সবসময় আশা নিয়ে বাঁচে, তো সেই জন্য তোমরা বলছি যে আশা রাখো, হতাশ হয়ে না, নিশ্চয়ই তোমাদের জীবনে ভালো কিছু হবে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা প্রধানত টিচাররা যারা অসফল স্টুডেন্ট, তাদের কথা আমরা ভুলে যাই, কিন্তু আমার সবসময় এটা মনের মধ্যে আমার প্লে করে যে তোমরা যারা এসএসসি এক্সামিনেশানে ক্র্যাক করতে পারোনি, তোমাদেরও ইন্টেলিজেন্সই কোনো অংশ কম নয়। তোমরাও প্রচুর পড়াশোনা করেছো, কিন্তু লাক তোমাদের ফেভার করেনি। তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করে আছে। এই আশায় থাকো এবং এই আশাতেই বাঁচো। তুমি নিশ্চয়ই জীবনে আরও অনেক অনেক বড় হবে। একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট টিচারের থেকেও তুমি নিশ্চয়ই অনেক বড় হবে। অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।